আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক অতীব গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি 2024 সালের জুলাই আগস্টে একটি রক্তাক্ত অভ্যুত্থান হয়েছিল। যে আন্দোলনটি আমাদের জাতীয় জীবনের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই আন্দোলনটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি ছিল কোটা সংস্কার, যা পরবর্তীতে রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে রূপান্তর হয়েছে। 36 দিনের এই আন্দোলন পুরো জাতি, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। দীর্ঘ 1.5 দশকের অধিক সময় আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিরোধী দল দমনের জন্য এমন কোনো পদক্ষেপ নেই যেটা ইতিহাসের মানবাধিকার লঙ্ঘনের সর্বোৎকৃষ্ট নজির হিসেবে চিহ্নিত হয়ে আছে। নৃশংস হত্যাকাণ্ড, গুম, খুন, জুডিশিয়াল কিলিং করে জাতীয় নেতৃত্বকে ফাঁসির কাস্টে ঝুলানো এবং দীর্ঘদিন ধরে পুরো জাতিকে বাকরুদ্ধ করে রেখেছিল। এক কথায় বলা যায়, দেশের শাসন ব্যবস্থা এবং জনগণের অধিকার সকল ক্ষেত্রে বলুণ্ঠিত হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল বাংলাদেশের বিরোধী পক্ষ, রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো। এই সংকট কাল থেকে মুক্তির জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, যদিও শেষ পরিণতিতে যেতে পারেনি, স্বৈরতন্ত্রের বিভিন্ন আচরণ পদক্ষেপে একটি শক্তিশালী প্রেক্ষাপট পটভূমি তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট বারবার এসেছে, তার মধ্যে এটা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ভয়াবহ সংকট, যে কারণে আমাদের ছাত্র সমাজ যে আন্দোলন ডাক দিয়েছে, দেশবাসী সাড়া দিয়েছে। অসংখ্য ছাত্র জনতার রক্ত ঝরেছে, জীবন চলে গিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে। পরিসংখ্যান নানাভাবে আছে। সরকারি গেজেটে যা আছে এটা সঠিক তথ্য নয় এবং পর্যাপ্ত নয়। হয়তো পর্যায়ক্রমে এটা বাড়বে, কিন্তু প্রাইভেট যে আলাপ আলোচনা, তথ্য যারা গবেষণা করেছে, সংগ্রহ করেছে, সরকারি তথ্যের দ্বিগুণ। এক কথায় বলতে গেলে আসলে এটা একটা ইনক্লুসিভ রেভুলেশন অথবা অভ্যুত্থান, যেটাই বলি। কোনো শ্রেণী, পেশা, বয়স, শিক্ষা, সকল দিক থেকে কোনো মানুষ এখানে বাকি ছিল না যারা জীবন দেয়নি, রক্ত দেয়নি, স্যাক্রিফাইস করে। আমরা 2টি বছর অতিক্রম করেছি। 5ই আগস্টের 26 শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া, তাদের নেতারা
দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে দেশকে যে একটা অক্টোপাসে আবদ্ধ করেছিল, সেখান থেকে জাতি 5ই আগস্ট মুক্তি পেয়েছিল। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছিল, সে সরকার 1.5 বছর শাসনকালে জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন, মৌলিক কর্মসূচি বা প্রতিশ্রুতি এগুলোই ছিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, যদি সংস্কার বলি, ঐক্যমত্য কমিশন গঠনের মাধ্যমে একটা প্রক্রিয়া ওনারা সম্পন্ন করেছিলেন। সেখানে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল নিয়মিত দীর্ঘ 9 মাস অংশগ্রহণ করেছে জাতীয় স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হোক। কারণ জল অভ্যুত্থানের জনগণের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্রের বিকাশ, এগুলো ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা। এই জন্য সংস্কার ছিল অনিবার্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্ধকারের কালো নিমেষ থেকে বাংলাদেশের মানুষ যে নতুন সূর্যোদয় দেখেছিল, আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে, আলোকিত হবে, উদ্ভাসিত হবে, এটা প্রত্যাশা ছিল। সেজন্য রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে সরকারকে সহায়তা করেছে, অংশগ্রহণ করে জাতীয় জুলাই সনদ প্রণয়ন করেছিল এবং সেটা প্রকাশ্য দিবালোকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা চত্বরে একটি অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং বিরোধী দলের আজকে যে 11 লক্ষভুক্ত দলগুলো সবাই মিলে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত হওয়ার পর প্রশ্ন দেখা দিয়েছিল, এটার বাস্তবায়ন কি হবে। বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন সুপারিশ করেছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটা হচ্ছে একটি আইনি ভিত্তি রচিত হবে, রাজনৈতিক দলিল হবে, আর্থসামাজিক দলিল হবে, যেটার ওর ভিত্তি করে আগামী দিনের সংস্কারের কাজ সম্পন্ন হবে। তার জন্য রাষ্ট্রপতির একটি আদেশ জারি হয় এবং সেই আদেশের উপর একটি গণভোট অনুষ্ঠিত হয়। যে গণভোটটি আমরা 11 দল দাবি করেছিলাম আলাদা দিবসে, জাতীয় নির্বাচনের একই দিবসে নয়, কিন্তু এখানে বিএনপির মূলত বিরোধিতার কারণে সরকার সকল রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল এবং বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে একটি দলের চাপের মুখে নতি স্বীকার করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান করেছে। আমরা জাতীয় স্বার্থে আন্দোলনের মাঠ থেকে ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের 11 দলীয় ঐক্য, সেটা আমাদের নির্বাচনে ঐক্য ছিল। নির্বাচনে প্রতিশ্রুতি, সংস্কারের প্রতিশ্রুতি, তার সাথে বিচারের প্রতিশ্রুতি। নির্বাচন তো হয়নি, যেভাবে প্রতিশ্রুতি ছিল সেভাবে হয়নি। অর্থাৎ নির্বাচনটা হওয়ার কথা ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোথাও কোথাও জালিয়াতি, অনিয়ম এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে ফলাফল পরিবর্তনের অভিযোগ এবং বিভিন্ন প্রমাণাদি আমাদের সামনে আসে,
যার প্রেক্ষিতে মামলা হয়েছে উচ্চ আদালতে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন মেনে নিয়েছি? আমাদের বিরোধী দল নেতা স্পষ্ট বলেছে, একটা শহীদুর রহমান আমিরি জামাত, সেদিন যদি আমরা মেনে না নিতাম হয়তো বা বাংলাদেশ একটি সিভিল ওয়ারের দিকে চলে যেত। আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় এবং জুলাই চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে চেয়েছি। সেই কারণে আমরা নির্বাচনের ফলাফল মনের কষ্ট সত্ত্বেও মেনে নিয়েছি। দুর্ভাগ্যজনক হচ্ছে পার্লামেন্ট গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছে, নির্বাচন কমিশন যারা নির্বাচনের আয়োজন করলেন একই তফসিলে, একই তারিখে, একই দিনে, দুটি ব্যালটে, সেই ইলেকশন কমিশন শপথ অনুষ্ঠানে দুটি শপথনামা ইস্যু করলেন। একটি জাতীয় সংসদ গঠনের জন্য শপথনামা সংসদ সদস্যদের, আরেকটি হলো সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আরেকটি শপথ। আমরা যারা বিরোধী দলে ছিলাম আমরা সকলেই আমাদের সদস্যগণ দুটো শপথ নিয়েছি। বিএনপি শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কারের যে পরিষদ গঠন হওয়ার কথা সে সাংবিধানিক পরিষদের ওনারা শপথ নেন নাই। সেখানে বলা ছিল গণভোটে 6 মাস অর্থাৎ কার্য দিবস হিসেবে সংসদের 6 মাসের মধ্যে এই সংস্কার পরিষদ কাজ করবে। মৌলিক সংস্কার সম্পাদিত হওয়ার পরেই সংসদ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে। দুর্ভাগ্যজনক হলো সত্য, শপথ তো নেন নাই, সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সুপারিশ তারা করেননি। শুধুমাত্র সংসদ অধিবেশন ডেকে প্রথম অধিবেশন ওনারা চালালেন। সেখানে 133টি অধ্যাদেশ যেটা সংস্কারের অংশ, এবং 133টির মধ্যে মৌলিক সংস্কারের অংশ ছিল 20টি অধ্যাদেশ। সেই 20টি ওনারা বাদ দিলেন। দুর্নীতি কমিশন গঠন, নির্বাচন কমিশন গঠন, গুমখুন কমিশন, তথ্য অধিকার, এরকম সাংবিধানিক সংবিধিত অনেকগুলো, মানবাধিকার কমিশন, অনেক গুরুত্বপূর্ণ। জুডিশিয়ারি আলাদা করার বক্তব্য বিএনপি সবসময় দিয়েছে, বেগম খালেদা জিয়া এবারে সোচ্চার ছিলেন, কিন্তু বর্তমান বিএনপি এসে সচিবালয়টা যে আলাদা করার ফ্যাক্ট ছিল সেটাও রহিত বা বাতিল করে দিল। অর্থাৎ তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না, মানবাধিকার অতীতে যেভাবে লঙ্ঘিত হয়েছে সেটা চায়, দুর্নীতিতে দেশ যেভাবে ছেয়ে গেছে সেভাবে এটা চায়, নির্বাচন সুষ্ঠু হোক ওনারা চান না। এই জন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে তারা ইচ্ছা মতো আগের ফেসিবাদী স্টাইলে আবার কর্তৃত্ববাদ ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা করেছে। দুর্ভাগ্যজনক হলো ব্যাংক রেগুলেশন যেটা ছিল এই অ্যাক্টও বাতিল করেছে, গণভোটের অ্যাক্ট বাতিল করেছে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারার প্রবর্তন, এই রাস্তা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেমন বন্ধ করা হয়েছে কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে, ঠিক একইভাবে গণভোটের রায়ও একই পদ্ধতি তারা রহিত করেছে। অর্থাৎ বর্তমান সংসদীয় গণতন্ত্র নয়, একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পদযাত্রা শুরু করেছে, যেটা ফেসিবাদ আমলেই সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম ছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে এগুলো বাধা। দ্বিতীয় হচ্ছে বিচার। বিচারের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে 80টি মামলার ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে তদন্ত হয়েছে, রায় হয়েছে মাত্র 7টি। এই 7টি রায়ের একটা বিচারিক ধারাবাহিকতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বিচার কার্য শুরু করেছিল তার কারণে। কিন্তু বিএনপি সরকার যারা জাতির কাছে কমিটেড ছিলেন,
এই সকল হত্যাকাণ্ড গণহত্যার গুম-খুনের বিচার করবে, তারা পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। বরং সেখানে যারা অভিজ্ঞ দক্ষ প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর সহ, তাদেরকে পরিবর্তন করে দলীয় প্রসিকিউটর বসিয়েছে। বিচার কাজকে বিলম্ব করা হয়েছে। অর্থাৎ এই ফেসিবাদের বিচার, হত্যাকাণ্ডের বিচার, গণহত্যার বিচার করার ক্ষেত্রে একটি সরকারের যে দায়িত্বশীল ভূমিকা, আন্তরিকতা, এটা বিএনপির কাছে জনগণ দেখতে পাচ্ছে না। তৃতীয় যেটা, সংস্কারের বিষয়ে আমরা অবাক হয়েছি, হতবাক হয়েছে, জাতি বিস্মিত হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ওনারা বললেন যে আমরা কি জন্য সংস্কার চেয়েছি, কি জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা এই জন্যই করেছি যে যাতে সংস্কারের ইস্যু তুলে বিরোধী দল বা 11 দল নির্বাচন না দেয় বা করতে না দেয়, এই জায়গা থেকে নির্বাচনটা যাতে আদায় করা যায়, তার জন্য আসলে আমরা এগুলো বলেছি। প্রকৃত অর্থে তারা সংস্কার চায় না, এটাই বোঝাতে চেয়েছি। তাহলে আপনি নির্বাচনের আগে সংস্কারের কথা বললেন, বিএনপির মহাসচিব তো মুখের ফানা তুলছেন যে আমাদেরকে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সংস্কারের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসেন, উনিও বলেছেন অক্ষর অক্ষরে, লাইনে লাইনে নেই এটা বাস্তবায়ন করবেন। আমরা বলতে চাই, আপনারা যে আসল কথাটা থলের বিড়াল বেরিয়ে গেছে, আপনারা যে প্রকাশ করে দিয়েছেন যে আসলে সংস্কার চান নাই, নির্বাচনে চেয়েছেন, সে কারণে নির্বাচন আদায় করার জন্য জাতির সাথে একটা প্রতারণা আপনারা করেছেন। এই জন্য আপনারা গণভোটের বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় বাস্তবায়ন করে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা ছাড়া অন্য কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়। ওনারা চলচাতুরি করছেন, আমরা সংবিধান সংশোধন করে করব। সংবিধান সংশোধন একটা রুটিন ওয়ার্ক, পার্লামেন্টে এগুলো হবে, অতীতেও হয়েছে। আমাদের সংবিধানের ধারাবাহিক 70 সংশোধন পর্যন্ত এসেছে, তো সামনেও হবে প্রয়োজনের প্রেক্ষিতে, জাতীয় স্বার্থে। কিন্তু সংস্কারের কমিটমেন্ট জুলাই অভ্যুত্থানের চেতনা এটা ছিল না। জুলাই অভ্যুত্থান কি সংবিধান সংশোধনের জন্য হয়েছে? সংবিধান সংশোধনের জন্য অভ্যুত্থান লাগে না, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেটা হলো বেসিক এবং মৌলিক সংস্কারের কাজ। সেটা ওখানে যে 48টি সাংবিধানিক সংস্কারের উপর জনগণ রায় দিয়েছে, এটার উপর কোনো আইন নেই, এটার উপর কোনো রায় নেই, এটার উপর কোনো আইনগত শক্তিশালী ভিত্তি নাই, এবং এটা পার্লামেন্টের দ্বারা সম্ভব নয়। একমাত্র সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সম্ভব। এই জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, বিরোধী দলকে আহ্বান করেছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি আপনারা যদি সংবিধান সংস্কার করার জন্য যদি কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে আমরা আলোচনায় বসব। কিন্তু ফাঁকিবাজি করে জনগণকে আপনি বোকা বানানোর চেষ্টা করবেন, এই দেশবাসী এটা মেনে নেবেন। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা দেশে ন্যায় বিচার, সুশাসন, গণতন্ত্র এবং জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি এবং যে বাজেট দিয়েছে, সে বাজেটের মাধ্যমে যে কর আরোপ করা হয়েছে, মধ্যবিত্ত শ্রেণী, গরিব শ্রেণীর উপর যে চাপানো হয়েছে, ঘাটতি বাজেটের সুশাসন নাই, লুটপাট, দুর্নীতির ব্যবস্থা করা হয়েছে, এই সব কিছুর মাধ্যমে যে জনজীবনে অসন্তোষ এবং অস্বস্তিকর অবস্থা, এক কথায় জনগণের যে আজকে নাবিশ্বাস, বাজেট পাশ করলে এটা আরো বাড়বে। সেই জায়গা থেকে আমরা আজকে জুলাইয়ের 2য় বার্ষিকী পালন, তার সাথে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 11 দলের শীর্ষ বৈঠক 21শে জুন যে নির্দেশনা দিয়েছে, তার আলোকে
আজকে আমরা লিয়াজত কমিটি বসছিলাম, মহানগরী প্রতিনিধিগণও ছিল, সেখান থেকে আমরা আজকে কিছু কর্মসূচি নির্ধারণ করেছি। কর্মসূচি 36 দিন জুলাই আন্দোলনের 36 দিনের এই কর্মসূচি হিসাবে আমরা প্রণয়ন করেছি। সেই কর্মসূচি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত অনেকগুলো গণহত্যা হয়েছে। যেমন পল্টনে যে ট্র্যাজেডি হয়েছে, বিরিয়ার যে ফিলখানার ট্র্যাজেডি হয়েছে, সেনা হত্যা হয়েছে। এরপরে আপনার 2013 সালের যে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, 2021 সালে যে হত্যাকাণ্ড হয়েছে, সে সময় যে আমাদের হেফাজতের যে আন্দোলন ছিল মোদির আগমনের প্রতিবাদে, সে হত্যাকাণ্ডে গণহত্যা হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের রায়ের পরে যে 150টা জন মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। 24 জুলাই আগস্টে 14 শতাধিক মানুষ খুন, 20,000-এর অধিক, আবার কেউ কেউ আরো বেশিও বলেন। তো এই মানুষ আহত হয়েছে, অনেকে চক্ষু হারাইছেন, হাত পা হারিয়েছেন, জীবনের পরে পঙ্গু হয়েছে। এইসব হত্যাকাণ্ড, গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের এই আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। কর্মসূচির মধ্যে আছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2026, এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। এরপরে আসবে এই 15 দিনের প্রোগ্রামের মধ্যে, মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ। এরপরে রক্তাক্ত জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত ঘটনাস্থল, আপনারা জানেন রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সংগঠনকে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব স্মৃতিচারণমূলক, যেখানে প্রত্যক্ষদর্শী শহীদ পরিবাররা অংশগ্রহণ করবে। একইভাবে সারা দেশেও ঘটনাস্থলগুলো চিহ্নিত করে সেখানে আমরা জনগণকে নিয়ে সমাবেশে মিলিত হব। এরপরে আমাদের 8টা ডিক্লার প্রোগ্রাম আছে। 4 জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে বিক্ষোভ, গণমিছিল। 6 তারিখ আমাদের জাতীয় সংসদের শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, জাতীয় সংসদের সম্মুখে এবং স্পিকারের নিকট স্মারকলিপি পেশ, যেন এই ইস্যুটি জাতীয় সংসদে আলোচনা হয়। বিরোধী দলের নেতার প্রস্তাব প্রেক্ষিতে 1 বা 2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করেছেন, টকটক করেছেন। এই আলোচনা যেহেতু পুনরায় আনে কার্যকর পদক্ষেপ নেয়, বিশেষ করে সংবিধান পরিষদ গঠন করে যাতে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন করে। এরপরে আমরা 8 তারিখ এটা জাতীয় সেমিনার করব, সেটাও ঢাকাতে। আর ঢাকারটা তো 8 তারিখ, জেলাগুলো তারা তাদের সুবিধা মতো তারিখ নির্ধারণ করবে। এরপরে আমাদের 11 দলের যারা
প্রোগ্রামে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। 7টা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম বিভাগীয় সমাবেশ, তার মধ্যে 3টি সমাবেশ এখনো বাকি আছে। 11 তারিখ রংপুর, 27 তারিখ ময়মনসিংহ, আর 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল বিভাগীয় শহর, 25 তারিখ সিলেট বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের নারীদের বিরাট একটা ভূমিকা ছিল জুলাই আন্দোলনে, তার একটা আলোচনা সভা 20 জুলাই। এখানে নারী সংসদ সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বগণ উপস্থিত থেকে একটা আলোচনা সভা করবে। এরপরে আমরা 31 তারিখ জুলাই সেদিন জুমাবার সারা দেশে মসজিদ সমূহে দোয়া হবে, আর ধর্মমত অনুযায়ী যার যার প্রার্থনালয়ে প্রার্থনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 5 তারিখ আগস্টের রাজধানী সহ সকল জেলা, মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ হবে। এগুলো আমরা বিস্তারিত আবার বসব, 1 জুলাই বসে আমরা বিস্তারিত বাস্তবায়নের আরো স্পেসিফিক টাইম, সময়, স্থান নির্দেশনা আপনাদের সামনে দিতে পারবো। তখন বাস্তবায়নের জন্য আবার বসে এগুলো বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে। তো আজকে আমাদের সামনে এই ব্রিফিংয়ের মাঝে আমাদের 11 দলের নেতৃবৃন্দ আছেন। এনসিপির মহানগরী উত্তরের আরিফুল ইসলাম আদিব, নাসিরুদ্দিন পাটোয়ারি উপস্থিত ছিল আমাদের বৈঠকে। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন আছেন। এরপরে মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি পরিচিত মুখ চেয়ারম্যান, নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাদ্দেদ আতাহারি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজ উনি উপস্থিত আছেন। এরপরে এবি পার্টির আবদুল্লাহ আল মামুন রানা অ্যাডভোকেট এবং যুগ্ম সচিব, উনিও যুগ্ম মহাসচিব, উনি উপস্থিত আছেন। এরপরে আমাদের লিয়াজো কমিটির মধ্যে আনোয়ার হোসেন ভাই, উনি হলেন খেলাফত মজলিসের প্রতিনিধি, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী উত্তর, আর মহানগরী বিভিন্ন দলের আরো অনেকেই আছে। খেলাফত মজলিসের আছে। আমরা সব নেতৃবৃন্দ, আমাদের এই জাকপা ইকবাল ভাই তো চেনেন সবাই, উনি জাকপার সাধারণ সম্পাদক। বিডিপির ইসলাম নাইম আছে তো, হ্যাঁ নাইম আছে। তো মোটামুটি 11 দলের সবাই মহানগরী প্রতিনিধিও ছিল, আবার লিয়াজো কমিটিরও যারা রেগুলার বসেন ওনারা উপস্থিত ছিলেন। সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, জাতীয় স্বার্থে আমাদের এই সহযোগিতা করছেন, কাভারেজ দিচ্ছেন, জাতির সামনে জনস্বার্থে গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আন্দোলনের কর্মসূচি তুলে ধরছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে জাতিকে আহ্বান জানাই, আমাদের জনগণ যাদের স্বার্থে আমাদের এই প্রয়াস, এবং যারাই এদেশের মূল শক্তি, নাগরিক শক্তি আমাদের প্রধান, সেই জনগণকেই আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যে কর্মসূচিটা দিয়েছি এটা কোনো দলীয় নয়, কোনো জোটের দাবি নয়, এটা জনগণের দাবি। দেশের সাথে, জনগণের সাথে, দেশের উন্নয়ন অগ্রগতির সাথে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেজন্য আমরা সবার সহযোগিতা চাই। সকল শ্রেণী, পেশা, দল, মত নির্বিশেষে সবাই জাতির সাথে ঐক্যবদ্ধ হই। আমরা এই সরকার যে আবার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। এবার আপনাদের কাছে আমরা এই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন বা ব্রিফিংয়ের এই কার্যক্রম আমরা শেষ করছি। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
তাহলে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন নাই। নাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।